হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যর ঘরে গিয়ে ইরা নানাভাবে সূর্যর হাত ধরতে গেলে ইরাকে সরিয়ে দেয়, বলে এই তুমি কেন এসেছো এখানে, বেরিয়ে যাও বলছি এখান থেকে। যখন তখন চলে আসো আমার কাছে, এগুলো কিন্তু আমি সহ্য করব না। ইরা কেন বুঝতে পারছো না? তোমাকে দেখেই তো দাদাই কেমন করে রিয়াক্ট করছে, তারপরে ওনার কাছে যাওয়ার চেষ্টা করছো কেন? আপনারা সবাই মিলে আমার বোন এবং সূর্যর সম্পর্কটা ঠিক হতে দেবেন না, তাই তো? আপনারা সুযোগ পেয়েছেন সূর্যর কাছে থাকার, কিন্তু আমার বোনকে কেন সুযোগ দিচ্ছেন না বলুন তো? দেখো, আমরা বুঝতে পারছি সূর্য ইরাকে বিয়ে করেছে, এমনকি মানলাম সূর্য বিবাহিতা স্ত্রী ইরা, তাই বলে এতটা ভয় পাবে সূর্য? আমরাও তো পরিবারের সবাই রয়েছি, সূর্য আমাদেরও আগে ভয় পেত, কিন্তু এখন তো পায় না। আমরা ওর কাছে সব থেকে প্রিয় মানুষ হয়ে উঠেছি, তাহলে ইরা কেন পারছে না? ওর কোনো কথাই কেন শুনতে চাইছে না আমার ছেলে? এরকম চলতে থাকলে হবে না। কেন? সবটাই ভবিতব্য, তাই তো? দেখো পালক, একদম বাজে কথা বলবে না। কেন মা, আমার কি মেয়ে হিসেবে এই পরিবারে কোনো কথা বলার অধিকার নেই? তোমার এই সেন্টিমেন্টগুলো তোমার নিজের কাছে রেখে দাও। আমাদের পরিবারের ব্যাপার আমাদেরই বুঝে নিতে দাও। তুমি মেয়ে হয়েছো, বিয়ে দিয়েছি, তুমি সেই সংসারে গিয়ে নাক গলাবে, এখানে নয়। লাবণ্যর কথা শুনে আর কোনো উত্তর দিতে পারে না পালক। ইরা এসে বলে, দিদি ভাই, আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, তুমি চিন্তা করো না, আমি সূর্যকে ঠিক সামনে নিতে পারবো। আপনারা আমার উপর একটু ভরসা করে দেখুন। আমি পারবো না কেন? আমাকেই তো পারতে হবে, আমি তো ওনার বিবাহিতা স্ত্রী। তাই বুঝি? তাহলে তোমাকে বিয়ে করার পর থেকে সূর্যর এই অবস্থা কি করে হলো? তোমরা নাকি সুখে শান্তিতে ঘর করছিলে, ভালো ছিলে, বেশ কাটাচ্ছিলে দিন, তাহলে আজকে সূর্য যখন অসুস্থ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? কেন তুমি ওকে খুঁজে বের করার চেষ্টা করোনি? কতটা চেষ্টা তোমার ছিল? এগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। তাই বেশি কথা একদম বলবে না। আমি তো বলেছি আপনাদের যে সেই সময়কার অবস্থা কি ছিল, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। দীপাকে নিয়ে তুমি কথা বলতে চাও তো? দীপা সূর্যের ডিভোর্সি ওয়াইফ, তারপরেও তো দীপা যা কিছু সূর্যের জন্য করছে, সেগুলোর কোনো কিছুই তুমি করে উঠতে পারোনি আর পারবে না। কি করে পারবে? তোমার সেই মানসিকতা নেই। আপনারা কি শুরু করেছেন বলুন তো? আপনাদের পরিবারেও তো অনেক সমস্যা ঝামেলার মধ্যে দিয়ে গেছে, তাই বলে আপনারা কি বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছিলাম তো দীপাকে। তাহলে তোমার বোনকেও বের করে দিই? এই ভুল করতে যাবেন না। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন। দেখুন, আমরা উচিত কথা মুখে বলার জন্য খুব খারাপ, তাই না? আমাদের থানা পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখবেন, অথচ নিজেরা ভালো হবেন না, তাহলে তো হবে না। এগুলো নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ইরাকে তার বৌদি ডাকে, যা ইরা, তোর সঙ্গে তোর বৌদির কিছু জরুরি কথা আছে, তোকে কিছু শিখিয়ে পড়িয়ে দেবে, সেগুলো আবার কি আমাদের সামনে কি বলা যায় না? দেখুন, প্রত্যেকটা মানুষের সম্পর্কে ব্যক্তিগত কিছু জিনিস থাকে, সেগুলো সবার সামনে বলা যায় না, তাই ওরা কথা বলতে গেছে, এতে আপনার আপত্তি থাকার তো কোনো বিষয় নেই। ইরা সূর্যকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন রেডি করে আনতে বলেছে তার বৌদিকে, সে সেটা এনেই দিয়েছে। এবার শুধু দেখার পালা কি করে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় ইরা। আর এর কাজ করার জন্য তাকে নিচে যেতে হবে সূর্যর কাছে, কোনোভাবেই সূর্যকে দূরে রেখে তো এগুলো করা সম্ভব নয়। দীপার বাড়িতে বধিয়াকে ডেকে এনেছে তবলা। বধিয়া এসেই দীপার পরিচয় দেয়। সে জানে যে দীপা কতটা ভালো। দীপা বলে, কি ব্যাপার, তোমাদের ডাক্তারবাবু ওখানে গিয়েছিল, তোমাদের ওখানে থাকতো, কেমন মানুষ ছিলেন উনি? উনি খুব ভালো। গ্রামের অনেক মানুষদের বিনা টাকায় উনি চিকিৎসা করতেন, সবাই ওনাকে খুব আদর করত, আর ওনার চিকিৎসা নিয়ে সবাই সুস্থও ছিল। ডাক্তারবাবু যখন কলকাতা থেকে গেল, তখন আমার মেয়ে লালিকে পছন্দ করতো না। লালি একদিন ডাক্তারবাবুর সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। তার আগে তো বলতো কোনো বাচ্চা না যেন ওনার কাছে না যায়, হয়তো ওনার মেয়েদের কথা তার মনে পড়তো। এরপরেই ইরা বেহেন আসলো হঠাৎ করেই। আসার পরে ডাক্তারবাবুর সঙ্গে সেও ডাক্তারি শুরু করে দিল। নানাভাবে ইরাকে সহ্য করতে পারতো না ডাক্তার। তখনই ইরা প্রেমে পড়ে যায় ডাক্তার সূর্য সেনগুপ্ত। এরপরে পাশের গ্রামে তারা গিয়েছিল, সেখানেই তাদের জোর করে বিয়ে দেওয়া হয়। আর এই বিয়ের পরেই ডাক্তারবাবু এবং ইরা বেহেন আমাদের এখানেই থাকতো, পাশে একটা ঘর নিয়ে। সেই ঘরের চাবি তোমার কাছে আছে? হ্যাঁ। সেখানে গিয়ে তুমি খোঁজ খবর করতে পারবে যে ওখানে কিছু আছে কি নেই? পারবো তো। দেখো, তোমার ডাক্তারবাবুর সঙ্গে লালির সঙ্গে কবে যে দেখা হবে আমি জানি না, তবে ওনাদের কিন্তু অনেক বড় বিপদ। আপনি যদি বলেন গ্রাম থেকে লোকজন এনে ওই ইরা এবং তার দলবলদের শেষ করে দিয়ে যেতে পারি, সেই ক্ষমতা কিন্তু আমার আছে না। সেগুলোর প্রয়োজন নেই, আগে দেখি আমি কতদূর কী করতে পারি। তবে বধিয়া, ইরার সঙ্গে ডাক্তারবাবুর সম্পর্ক কেমন ছিল? খুব একটা ভালো নয়। বিয়ের পরেও কি নামে ডাকতো? আপনি করে বা স্যার বলেই তো কথা বলতেন, তার মানে আমি ঠিক ধরেছিলাম। ইরা এখন ডাক্তারবাবুকে সূর্য বলে ডাকে, কারণ যে কোনো মুহূর্তেই মনে পড়ে যেতে পারে ডাক্তারবাবুর যে এই ইরাই সেই যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সংসার হচ্ছিল এবং এমন কিছু ঘটনা
তাই যাতে মনে না পড়ে সেজন্য স্যার বলে ডাকছে। আমি ঠিক ধরেছি? ইরা কিন্তু আসলে একজন ডাক্তার নয়, সেটা তুমি জানো না তো? তবে বিয়ের পরে ইরার সঙ্গে দেখা করতে কেউ গিয়েছিল ওখানে? হ্যাঁ, 3টে পুরুষ লোক সবসময়ই যেত, ডাক্তারবাবু বাড়িতে না থাকলেই। কিন্তু ওদের মধ্যে সম্পর্ক বেশি একটা ভালো ছিল না। যখনই ইরা থাকতো না তখনই ডাক্তারবাবু আমাকে বলতো যে আমার অনেক মানসিক টেনশন, আমি এখানে থাকবো না, তোমরা একটা ভালো ডাক্তার খুঁজে আনো যে তোমাদের সেবা করতে পারবে, তোমাদের গ্রামের লোকজনদের পাশে থাকবে, আর তারপরে আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কি সেটা আমাকে কখনো বলেনি। কেন এই কথাগুলো ইরাকে বলতে পারতো না? না, ইরার সঙ্গে যতটুকু কথা বলার দরকার টুকটাক কথা শুধু হতো, তার বাইরে আর কিচ্ছু না। তার মানে দাদা বুঝতে পারছো, ওরা বিবাহিত ঠিক আছে, জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তবে ডাক্তারবাবু হয়তো ইরার সম্পর্কে কিছু জানতে পেরেছিল, যার কারণে উনি ভয়ে ভয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিল। এরপরে কি হলো, গ্রামে একদিন ফাংশন ছিল, শহর থেকে অনেক আর্টিস্টরাও এসেছিল। তখনই সেদিনই কিছু একটা ঘটেছে, তখন থেকে ইরা এবং ডাক্তারবাবু উধাও। সবাই তো ভেবেছে উনি আর বেঁচে নেই, কিন্তু আমি জানতাম উনি বেঁচে থাকবো, ওনার মতো ভালো মানুষের কিচ্ছু হতে পারে না। এই যে এই পুজোর ফুল নিয়ে এসেছি, ওনার মাথায় ছুঁয়ে দেবেন, যেটাতে উনি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর তার কারণেই আমি এটা আপনার হাতে তুলে দিলাম। তবে আমার কোনো সাহায্য লাগলে আপনারা বলবেন। এই যে দেখো, এই ছোট্ট একটা জিনিস, পেন ড্রাইভ এটাকে বলে, এরকম কোনো জিনিস ওই ঘরে পাওয়া যদি যায়, তুমি একটু দেখো তো। ওখানে এখন কি আর কেউ যায় না? তার মানে ইরা যে ওখানে থাকে না সেটা সবাই জানে। ওদের ওখানে যে কয়েকজন যেত, তুমি তাদের দেখলে চিনতে পারবে বোধিয়া? অবশ্যই পারবো, কারণ ওদের খুব কাছ থেকে আমি দেখেছি, ইরা বাহিনীর সঙ্গে কথা বলতেও শুনেছি। তবে কি কথা বলতো সেগুলো আমি জানি না, জানার চেষ্টাও করিনি। গ্রামবাসী যখন জানবে ডাক্তার সূর্য সেনগুপ্ত বেঁচে আছে, তারা সবাই ওনার জন্য দোয়া করবে, কারণ সবাইকে যেভাবে বিনা পয়সায় উনি চিকিৎসা করে সুস্থ করতেন, এটা হয়তো কোনো ডাক্তার করবে না। উনি তো এরকম মানুষই, খুব ভালো। বধিয়া দীপাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে আবারও গ্রামে ফিরে যায়। আমি বুঝতে পারছি না ডাক্তার সান্যাল এখনও কেন ফোন করছে না। দীপা, অস্থির হয়েও না, একটু ধৈর্য ধরো। ওদিকে সূর্য সোনারূপার সঙ্গে থাকতে থাকতে বোর হয়ে যায়, ঘর থেকে নিচে নেমে এসেছে। সেই সুযোগে কাউকে না দেখতে পেয়ে ইরা ইঞ্জেকশনটা নিয়ে নিচে চলে আসে তার বৌদিকে নিয়ে। এসে সূর্যর কাছে যাওয়ার চেষ্টা করে, তখনই সূর্য জয়কে দেখে হাত ধরে, বলে তুমি সরো তো, আমাকে এরকম করে একদম ধরবে না, তুমি কেন আমার কাছে কাছে চলে আসো। ইরাকে নানাভাবে কথা শোনায়। জয় বাধা দেওয়ার চেষ্টা করলে অন্য জয়কে সরিয়ে দেয়, আর ফাঁকা সুযোগ পেয়ে ঠুক করে ইঞ্জেকশনটা সূর্যের পিঠে বসিয়ে দেয় ইরা। আর তখনই সূর্য আর কোনো কথা বলছে না, কেমন যেন ঢুলু ঢুলু করছে, তার চোখে ঘুম, তার শরীর খারাপ লাগছে, এমন একটা অবস্থা। এই পরিস্থিতিতে সোনারূপা অবাক হয়ে যায়, বলে আমাদের বাবা তো একটু আগেই কথা বলছিল, এখন কেন বলছে না? এখন কেন তোমার কাছে যাওয়ার জন্য জেদ করছে না, তোমাকে দেখতে পাচ্ছে না, এরকম কোনো আচরণ করছে না? সোনারূপা অবাক হয়ে যায়। ডাক্তার সান্যাল তখন চলে আসে। ইরা বলে আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, ওনার খুব ঘুম পেয়েছে, তারপরে না হয় আমি এসে আপনার সঙ্গে কথা বলছি। দেখো, ওনাকে চেক আপ করাটাই আমার রুটিন দায়িত্ব, আর আমি সেটা করতে এসেছি, ওনাকে নিয়ে গেলে কী করে হবে? আর তুমি ওকে ঘুম পাড়ার ইঞ্জেকশন দিয়েছো, তাই তো? তুমি জানো না ইরা, এরকম পেশেন্টদেরকে এই ধরনের ইঞ্জেকশন দেওয়া উচিত নয়। দেখুন, আপনার সঙ্গে সঙ্গে ইরাও কিন্তু একজন ডাক্তার, ও বুঝি সাইকিয়াট্রিস্ট? না, সেরকমটা কিছু নয়। আমি একজন বউ হিসেবে সূর্যর পাশে থেকে সেবা করছি। আমি আপনাকে এখানে ট্রিটমেন্ট করতে দেবো না ডাক্তার সান্যাল, আপনি চলে যান, আমি অন্য ডাক্তার ডাকবো। আমিও দেখি কোন ডাক্তার আপনি ডাকতে পারেন, আমি একজন সিনিয়র এবং প্রফেসর, আমার উপরে আর কোনো ডাক্তার আছে কি যে সূর্য ট্রিটমেন্ট করতে পারবে? আমিও সেটা দেখব। আপনারা থানা পুলিশ করবেন, নানাভাবে আমাকে জেল খাটানোর পরিকল্পনা করবেন, কিচ্ছু করতে পারবেন না, কারণ সূর্য আমার পেশেন্ট, ওর ট্রিটমেন্ট আমি করেছি আর করব, কেউ আটকাতে পারবে না আমাকে। ডাক্তার সান্যাল জানায় সে একজন এক্সপিরিয়েন্স নার্সকে রেখেছে, তাকে আনবে এই বাড়িতে। তখনই তার নাম ধরে ডাকা মাত্রই সে চলে আসে, আর সেটা অন্য কেউ নয় যে দীপা। সোনারূপা খুব ভালো করে বুঝতে পেরেছে। সূর্যকে নিজে হাতে খাবার খাইয়ে দেয়, যত্ন যেভাবে নিচ্ছে তাতে করে ইরারও খানিকটা সন্দেহ হয়েছে। সে তার দাদাকে বলে যে দেখো, দীপা মনে হয় ফিরে এসেছে এই নার্সের বেশে, তার মানে আমার সেটাই মনে হচ্ছে, এবার দীপাকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। সোনারূপা তার মা ফিরে আসবে জানতো, কিন্তু এরকম করে ভাবতেও পারেনি তাদের মাকে তারা এখন হেল্প করবে, কোনোভাবেই আসল সত্যিটা কারো কাছে আসতে দেবে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যকে ইঞ্জেকশন দিয়ে ঘুমের ঘোরে পাঠালো ইরা। দীপাকে নার্স বেশে দেখে সন্দেহ ইরার। আজকে যেভাবে দীপা সেনগুপ্ত পরিবারের পাশে থাকতে সূর্যকে হেল্প করতে চলে এসেছে, নিজের পরোয়া না করে, সেটা ভাবার বাইরে। ওদিকে যা কিছু শুনেছে বধিয়ার কাছ থেকে, সবটা শুনে দীপা পরিষ্কার হয়ে গেছে যে ইরার সঙ্গে বিয়ের পরেও সূর্যর ভালো সম্পর্ক ছিল না। ইরা যেভাবে এই বাড়িতে বড়লোকি করে দেখায় বা শোনায়,
যে তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল সূর্যের, সেগুলো সবটাই মিথ্যে। ইরার সঙ্গে বিয়ে হয়েছে গ্রামবাসীর চাপে পড়ে, তবে সেই সম্পর্ক সূর্য কোনোদিনও মেনে নেয়নি। তবে ইরা অন্য কিছুর সাথে যুক্ত অনেক বড় গ্যাংয়ের একটা যে পার্ট, সেটা দীপা বুঝতে পেরেছে। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ইরা এসেছে, আর সেই উদ্দেশ্যটা জানারই চেষ্টা দীপা করছে। কিন্তু তারই মধ্যে ইরা বুঝতে পেরে গেল যে ছদ্মবেশে নার্স সেজে দীপাই এসেছে, অন্য কেউ নয়। তাহলে আদৌ কি দীপা এবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেনগুপ্ত পরিবার, সোনারূপা, সূর্যকে রক্ষা করতে পারবে একলাই? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।